প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ জাহাজ শিল্পে অনেক দূরে এগিয়ে গিয়েছে। এই খাতটি হচ্ছে সম্পূর্ণ নীরব। গার্মেন্টস যেমন অনেকটা নামকরা, অনেকেই জানেন, কিন্তু এই খাতটি অনেকেই জানেন না। আমাদের দেশের ভিতরেই কয়েকটি আন্তর্জাতিক মানের শিপ বিল্ডিং কোম্পানি রয়েছে। এই মুহূর্তে অনেকগুলো দেশেই জাহাজ রপ্তানি করছে, যার বাজার মূল্য হচ্ছে $500 মিলিয়ন। যদি টাকায় বলি তাহলে প্রায় 4000 কোটি টাকার উপরে। এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতেই যার বাজার মূল্য দাঁড়াবে $2 বিলিয়ন। এবং এই খাতে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন সরকার যদি একটু নজর দেয় তাহলে এই খাতটি অতি শীঘ্রই গার্মেন্টস খাতকেও ছাড়িয়ে যেতে পারে। তো আমরা যারা ঢাকাতে থাকি তারা আমরা জানিই না যে আমাদের এত বড় একটা শিল্প রয়েছে। ইচ্ছা করলে আপনারা এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কেরানীগঞ্জে যে ডকইয়ার্ড বা শিপইয়ার্ড রয়েছে তার সাথে পরিচয় করে দেবো। এটা একটি বিশাল এলাকা যা কামরাঙ্গীচর থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত, এবং বিভিন্ন কোম্পানি রয়েছে এই জায়গাতে কাজ করে। এবং এগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে, আমি যতটুকু জানি, হচ্ছে ঢাকা ডকইয়ার্ড, যা 1954 সালে এর যাত্রা শুরু হয়। এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে গাজী সিরাজুল হক নামে এক ব্যক্তি। ভিউয়ার্স, তো যা বলছিলাম যে এই জায়গাতে সবগুলোই প্রায় রিপেয়ার করে। আর আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে জাহাজ তৈরি করা হয়, যেখানে একদম নতুন জাহাজ যেখানে তৈরি করা হয়। ঢাকার মধ্যে সবচেয়ে বড় ডকইয়ার্ড বা শিপইয়ার্ড যাই বলেন, এটি হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো। এটা প্রায় 1954 সালে প্রতিষ্ঠা করা হয়, ঢাকা ডকইয়ার্ড যেটা আর কি। নিয়ে এলাকা তাছাড়াও এই জায়গাতে আর কতগুলো বিখ্যাত ডকইয়ার্ড রয়েছে। কুমিল্লা ডকইয়ার্ড, সাগর ডকইয়ার্ড। ঢাকা ডকইয়ার্ডে সব ধরনের নৌযান তৈরি করা হয়। এর মধ্যে হচ্ছে ফিশিং ট্রলার, বার্জ, টাগবোটস, তারপর ফেরি, অয়েল ট্যাঙ্কার, প্যাসেঞ্জার ভেসেল। আরেকটি কথা হচ্ছে, আপনারা ঢাকা বরিশাল যারা বিশাল বিশাল লঞ্চে করে আসা যাওয়া করেন, সবগুলোই কিন্তু আমাদের দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। একবার চিন্তা করুন, যদি এই দেশীয় কোম্পানিগুলো না থাকতো তাহলে আমাদেরকে অনেক টাকা ব্যয় করে এই লঞ্চগুলো বাইরে থেকে আনতে হতো। এই ক্ষেত্রেও এই শিল্পগুলো অনেক ভূমিকা রাখছে, আমাদেরকে দেশের বাইরে থেকে কিছু আমদানি করতে হচ্ছে না। এই ক্ষেত্রে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। এই জায়গায় আসার পরে কিছু লোকের সাথে কথা হয়েছে, তারা এই জায়গাতেই কাজ করেন। চলুন তাদের সাথে কথা বলি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই, আপনারা কি বানাইছেন? লঞ্চ? এমন একটা লঞ্চ বানাইতে কতদিন সময় লাগে? 1 বছর? একটা পাখা দেখতে পাচ্ছেন। তো ভাই, আপনারা কেমন আছেন? ভালো। তো আপনাদের তো এইটাই তো মানে সে বিখ্যাত ডক ঢাকার মধ্যে, ঠিক না? আর এই পাশে তো ফালাই আসলাম যে ঢাকা ডক যেটা, পিছনে এটা প্রায় কতটুকু বড় হইব? মানে ওই শিপইয়ার্ডটা কতটুকু বড়? বড় কতটুকু বড়? এটা ওই যে তেলঘাট থেকে শুরু হয়েছে, মানে এই ডকটা একদম কামরাঙ্গীচর পর্যন্ত, কিন্তু একবার এই চরের মাথা হইতে আপনি সদরঘাট পর্যন্ত যাবেন, সবই ডক। তারপরে লোকা ভাঙ্গা ভাঙ্গা, মানে তো এক একটা জন এক একটা জায়গা দখল করে ইয়া করে রাখছে। আপনার তো আপনার মানে দেশীয় যত জাহাজ আছে মানে সবগুলো তো সব এখানে।
আর এই যে এগুলোতে এই যে কাজ চলতেছে এই যে এগুলো না এগুলো এই যে কাজ চলতেছে বাংলা এই যে বানাইতেছে আপনি দেখতে পারতেছেন। এমন একটা মনে করেন এই যে করতে প্রায় কত সময় লাগতে পারে ধরুন শেষ করতে যদি ঠিক মতো কাজ চালা যায়? 1 বছর, ঠিক মতো মালামাল দিলে 6 মাসে 7 মাসে হয়ে যাবে। 6-7 মাস। একটা ডগে প্রায় ধরেন এরকম জাহাজ বানাইতে কত লোক লাগে প্রায়? ম্যাক্সিমাম আপনার 30 থেকে 50 জন লোক লাগে মাত্র? সব টোটাল হলো আপনি রং মিস্ত্রি আছে, এখানে আমার কাছে হোল্ডার আছে, হিটার আছে, হেল্পার 50 জনে একটা ইয়ে বানাইলে? 50 জন লাগেও না, দেখা গেল ওই যে কাম চাইতে গেলে আস্তে আস্তে লোক তখন আরো কমা যায়। কাজ যখন চাইপা যায় ফিনিশিং এর যায় তখন আস্তে আস্তে লোক কমায় দেয় কন্ট্রাক্টর, নতুন অবস্থায় লোক বেশি রাখে। এখন তো এটা ধরেন তীরের উপরে বানাইছে, নামাইবো কিভাবে এটা? নামাইবো গাড়ি দিয়া, গাড়ি আছে গাড়ি দিয়া? ওই যে সেলাই, ওই যে ট্রেন লাইনের সেলাইগুলো আছে না, ওগুলা দিয়ে ট্রেন যেটার উপর দিয়ে চলে ওইগুলা বসায় গাড়ি বহায় টান দিয়ে নামায়, বডি গাড়ির উপরে বসায় দেয়। আপনার যখন কাজ চলে তখন কতক্ষণ কাজ করতে হয়? 8 ঘন্টা 5টা কন্ট্রাক্টর যদি টাইম করে 3 ঘন্টা টাইম করে ওভার টাইম? সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ। বিদেশে যেমন মেশিনে করে আপনার তো মনে সব কাজ প্রায় হাতেই করে, মানে এটা একটা এখানে ম্যাক্সিমাম সব হাতেই কাজ হয়, মেশিনে খুব কম। একটা ডগে হয়তো বড় বড় একটা আছে, ক্যারেক্টার আছে, এছাড়া কোনো ডগে যেমন আঙ্গুর ঢাকা ডগে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সিলেক্ট এখন আপনার কোনটা বানাইতেছেন এইদিকে ঢাকা ঢোকে? ফেরি বানাইতেছি সরকারি ফেরি? হ্যাঁ, ফেরি পল্টন। এমনি ভাই আপনি কি কাজ করেন? আপনার কাজ কি? এই ওয়ালিং কাজ করি, মেরিন রিপেয়ারে। ওয়েলিং এর কাজটা সবচেয়ে কঠিন না? মানে ফিটার মিস্ত্রির কাজ। ওই ঢাকা এমনি একটা ধরেন জাহাজে কয় ধরনের শ্রমিক কাজ করে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত? শুরু থেকে ওই যে দুই আইটেমের রং মিস্ত্রি হয় পরে, আগে ওয়াল্ডার, তারপর এই ফিটার, তারপর ওয়াল্ডার। আর এই যে লোহার পাত এইগুলো তো আলাদা মানে কিনে আনছে না, মানে এগুলো তো এই বডিটা ডুবা গেছিল না, এই বডিটা ডুবা ছিল, দুই টুকরা ছিল, এটারে জোড়া দিয়েছে, জোড়া লাগাইছে। ওইটালে মেশিং এর সব, এটা ইঞ্জিন, এটির সাথে দিতে মনে জাহাজ চলে, এগুলো তো ইঞ্জিন। ইঞ্জিন তার দেশে তৈরি করে না, এটা তো সব বাইরে থেকে কিনা। জাপানে বাইরে থেকে, এগুলো হলো বাইরে, জাপান ইম্পোর্ট আছে, ইম্পোর্টের মাল। এগুলো সব খুইলা ঠিক করব। এই যে এইগুলা ঠিক করে দেবো? হ্যাঁ, মানে আপনারা ঠিক করবেন? না না না, এগুলো ঠিক করা আলাদা, যে আপনার কি আছে না ওয়ার্কশপ, ইঞ্জিন ফিটার, যারা ইঞ্জিনের বিশেষজ্ঞরা ইঞ্জিন লইয়ে থাকবো, ওই এই কাজই করবে। আর এগুলা এই জায়গায় আছে, হ্যাঁ, মানে ঠিক করার জায়গায় লোক আছে, ধুলাই খাল আছে। ও আচ্ছা, ধুলাই খেল। তারপরে আপনাকে পাসপোর্ট দিয়ে দিয়েছে, সব ক্যালকাটার ব্যাপার আছে, ওই সাইডে আছে। আর যেটা বললাম আর কি, যে পাখাটা যে তৈরি করে এটা আবার আলাদা জায়গায় তৈরি হয়? আলাদা, যে রোমান সাহেবের ডগে আরো সামনে। এগুলো বড় বড় যে মালিকগুলো আছে, এগুলো হাতি থাকে, মোবাইলের মাধ্যমে সব কথা বলতে হয়। একটা নতুন জাহাজ বানিয়েছে, পাঙ্খা লাগবে, নিজেকে কোম্পানি থাকে, নিজেকে লোক আছে না, যে নিজেরা সব কিছু তৈরি করতেছে, ওই ফোন দিয়ে ফোনে সব তৈরি হয়ে গেছে, ফোন থেকে পাঠাই দিতেছে, একটা জিনিস লাগবে ফোন দিয়ে ছেলে পড়ছে। এমনি এই ডকে শুধু আমরা যে দেশে যে মানে বড় বড় কার্গো বা শিপ দিয়ে এগুলাই দেশে, আর বাইরের দেশে হইলো অন্য জায়গায়? বাইরের দেশে তো আবার বাইরের কোয়ালিটি পাবে, ওইটা আবার কোয়ালিটি অন্যরকম, দেখলেই বোঝা যায় যে বাইরে কাম কাজ মনে করেন ভিন্ন। আপনার বর্তমানে যদি একটা বাংলা বডি বানাইতে আপনার ম্যাক্সিমাম যদি 4 মাস লাগে, একটা জিএল বডি বানাইতে লাগবে কমসে কম 1 থেকে 1.5 বছর। জিএল কি? জিএল বডি ক্লাসিক, কাম সব বাইরের সিস্টেম, সব বাইরের সিস্টেম, কোন জায়গায় নিউ মাল, সব নিউ মাল, এই সব মাল না। ওটা একটা মাল মনে হয় এই কোয়ালিটিতে এসে বিদেশি ফরেনশিপের মাল বাটিয়ালি কাটে, এই মাল আবার ওরা টেন্ডারে কিনে পার্টিরা, এই পার্টিরা আইন আবার পোস্তকালা হ্যান ত্যান অমুক জায়গাতে ভ্যারাইটির জায়গাতে। ও আচ্ছা, যে প্লেটগুলো লাগাইছেন দেখতেছেন না, এই যে প্লেটগুলো মনে করেন যে প্লেটগুলো তো বড় বড় শিপের, ওই যে বাটারিয়া না কি জানি টেম্পার নাই, আর বাংলাদেশে এগুলো টেম্পার আছে, বাইরে দেশে মানে চলতেছে। আর কি করা যাবে, আমাদের তো সম্পদ সীমিত। আর কি বলেন, এটা আমার তো 2 দিনে করে বলেছেন এই জাহাজ, ছোটটা 3 দিনে। তো ঠিক আছে ভাই, পানিতে চলবো, হ্যাঁ 8 দিনে পানিতে চলবো। আর কিছু বলবেন? তো সময় দিলেন, প্রশ্নগুলো করতে পারেন, সমস্যা সময় দিলেন, ধন্যবাদ আপনাদেরকে।
আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এমনি এই জায়গাতে মোটামুটি কয়টা ডকুমেন্ট আছে মানে আপনার? আপনি ভূত শেষ করতে পারবেন না, মানে আপনি সকালে যদি বাইরে না হয় যে দিনে শেষ করতে পারবেন না, একদিন পার হয়ে যাবে। নাম করা কোনগুলা? নাম থেকে আবারও ডক শু নাম করা নাম সবাই হাই স্পিড ডক আছে, নাম করা সামনে। ওকে, এটা ফতুল্লার এই পার কেরানীগঞ্জি পড়ছে, কিন্তু আরো লাস্টে পোস্তগোলা ব্রিজের পর। তাহলে এটা নৌকা দিয়ে ঘুরতে হবে, ঠিক না? দেখার লিগে নৌকা দিয়ে ঘুরলে একবার এই মাথাতে ওই মাথা সব নৌকা দিয়ে আপনার গিয়ে হেন দেন গিয়ে আপনি তেলঘাট পর্যন্ত নৌকা দিয়ে ঘুরতে পারেন, এরপর আপনার গাড়ির রাস্তায় যদি আপনি ঘুরবার ইচ্ছা হয় হেন থেকে পোস্তগোলা ব্রিজে যেতে হবে। অনেক সময় দিলেন, ধন্যবাদ, ভালো থাকবেন। কেমনি